Hello everyone, this is Obaid again regarding research methodologies. This is our series lecture. We are in lesson 10 now. So আমাদের যে 10তম লেকচার রয়েছে সেখানে মূলত আমরা রিসার্চ ডাটার এর অ্যাকুরেসি, ভ্যালিডিটি অ্যাজ ওয়েল অ্যাজ রিলায়েবিলিটি এই কতগুলো বিষয় নিয়ে আমরা কথা বলবো আজকের এই লেকচারে। সো চলুন শুরু করা যাক। তো এইখানে অবভিয়াসলি যে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা যখন রিসার্চ করব, ডাটা কালেকশন করব, সেই ডাটাগুলো ভ্যালিড হতে হবে, অ্যাজ ওয়েল এস সেই ডাটাগুলো অথেন্টিক, রিলায়েবল, অ্যাজ ওয়েল এস ট্রাস্টওয়ার্দি হতে হবে। তো সেগুলোর জন্য কতগুলো টার্মস আমাদের জানা জরুরি, কারণ এই টার্মসগুলো যদি আন্ডারস্ট্যান্ড করতে পারি তাহলে আমার আসলে রিসার্চ ডাটা কালেকশনের সময় আমি কিভাবে ডাটাটাকে অ্যানালাইসিস করব, কোনটাকে অ্যাকসেপ্ট করব, কোন ডাটাকে আমি রিজেক্ট করব, যেটা সুইটেবল ডাটা না, অথবা যেটা কোনটা সুইটেবল ডাটা, এগুলো আইডেন্টিফিকেশনের জন্য এই আন্ডারস্ট্যান্ডিংগুলো অথবা এই আন্ডারস্ট্যান্ডিং জরুরি। এ কতগুলো প্রিসাইজ আন্ডারস্ট্যান্ডিং আমাদের খুবই ইম্পর্টেন্ট। তো তাহলে চলুন শুরু করা যাক। যেমন আমরা হচ্ছে যে ডাটা অ্যান্ড মেজারমেন্ট ইন রিসার্চ, অবভিয়াসলি আমরা ডাটা কালেক্ট করি এবং বিভিন্ন ধরনের মেজারমেন্টের মধ্যে দিয়ে যেতে হয়, কোনো কিছু পরিমাপ করতে হয়। সেটা হতে পারে লেংথ, হতে পারে ওয়েট, হতে পারে ভলিউম, হতে পারে টেম্পারেচার, হতে পারে আরও অন্য কিছু, হতে পারে ড্রাগ রিয়াকশন, হতে পারে ইন্টেন্সিটি, সাউন্ড ইন্টেন্সিটি, হতে পারে হচ্ছে দ্যাট পেনিট্রেবিলিটি হতে পারে, এরকম অনেক কিছুই হতে পারে। মূলত আমাকে অনেক কিছু মেজার করতে হবে আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। হ্যাঁ, তাহলে যে ইন রিসার্চ মেজারমেন্ট মাস্ট বি স্ক্রুটিনাইজ টু এনশিওর দ্য ডাটা ইজ ট্রাস্টওয়ার্দি। যেটা আমি বলছিলাম যে ডাটা আমাদের অবশ্যই কী হতে হবে, ট্রাস্টওয়ার্দি হতে হবে, যে এই ডাটাটা আমি ট্রাস্ট করি, এই ডাটাটাকে আমি রিলাই করি, ডাটাটা আমার কাছে রিলায়েবল মনে হয়। তো এটা কতগুলো জিনিস আমাকে মেনটেন করলে অথবা আন্ডারস্ট্যান্ড করলে আমার এই ডাটাটা স্ক্রুটিনাইজ করা এবং ডাটা এনশিওর করব যে ট্রাস্টওয়ার্দি ডাটা আমি রিসার্চে এনশিওর করতে পারবো। ডাটা অ্যান্ড মেজারমেন্ট ইন রিসার্চ এর মধ্যে আমাকে যখন আমি কোনো ডাটাকে ট্রাস্টওয়ার্দি হিসাবে বলবো এবং ডাটাকে যখন আমি স্ক্রুটিনাইজ করব, তাহলে আমি 5টি বিষয় মূলত কনসিডার করব। ডাটাকে ট্রাস্টওয়ার্দি অথবা রিলায়েবল, অথেন্টিক যদি আমি ধরতে চাই অথবা একে সার্টিফাই করতে চাই, তাহলে আমাকে এই 5টি কনসেপ্ট অথবা 5টি প্যারামিটার্স দিয়ে আমাকে যাচাই করতে হবে ডাটা। প্রথম হচ্ছে অ্যাকুরেসি, প্রিসিশন, রিপ্রডিউসিবিলিটি, রিপিটেবিলিটি অ্যান্ড ভ্যালিডিটি। তাহলে আমরা একটা একটি করে এখান থেকে প্রত্যেকটি কনসেপ্ট আমরা শিখব এবং বোঝার চেষ্টা করব। অ্যাকুরেসি অ্যান্ড প্রিসিশন। অ্যাকুরেসি অ্যান্ড প্রিসিশন এই দুইটি টার্ম একটার সাথে আরেকটা জড়িত, কারণ সিনোনিমাস না, একটার সাথে আরেকটা সাইনার্জিস্টিক্যালি টুগেদার, এটা বলতে পারি আমরা। তো এইখান থেকে যদি আমি দেখি যে অ্যাকুরেসি, হাউ ক্লোজ দ্য মেজারমেন্ট টু দি ট্রু ভ্যালু। মনে করেন যে আমি যদি এখানে দেখি যে এরো বোর্ড, সেই বোর্ডের এখানে আমার টার্গেটটা হচ্ছে সেন্টারে পৌঁছানো, অথবা আমি যদি দেখি যে ট্রু ভ্যালু হবে 10 কিলোগ্রাম, 10 গ্রাম ফর এক্সাম্পল, অথবা এটাকে সেন্টার হিসেবে, তার মানে হচ্ছে 10 গ্রামটা মাই টার্গেট, এটা সেন্টার হিসেবে ধরতে পারি। তাহলে আমি এই সেন্টারে আমি কতবার আসতে পারছি, আমি যদি 5বার আমি তীর ছড়ি, তাহলে 5বারই আমি কি ট্রু ভ্যালু মানে হচ্ছে সেন্টার, এই সেন্টারের কত কাছাকাছি আমি আসতে পারি, প্রত্যেকবারই আমি কাছাকাছি এসেছি এবং সেন্টারে হিট করেছি। তাহলে সেন্টারে আসতে পারাটা হচ্ছে অ্যাকিউরেসি। যদি রিসার্চ পার্সপেক্টিভ থেকে বলি যে কোনো একটা ডাটা আসলে আমার হওয়ার কথা হচ্ছে 10 গ্রাম, তো যত 10 গ্রামের কাছাকাছি আমার এই মেজারমেন্টটা হবে সেটাকে আমি বলছি অ্যাকিউরেট। আর যখন নর্মালি আমাদের কি করতে হয়, ডাটা ট্রায়াল 3বার 5বার বেশি বারবার করতে হয়, এটা এনশিওর করার জন্য যে হ্যাঁ বারবারই যেহেতু এই ঘটনাটা ঘটছে, তাহলে এটা দৈবক্রমে লাইক সিরিন্ডিপিটি অথবা বাই চান্স ঘটেনি, সেইটা এই রিসার্চে এনশিওর করতে হয় যে ডাটাটা আসলে বাই চান্স হয়নি। বাই চান্স জ্বরে বগ মরে, এরকম কথা আছে, জ্বরে বগ মরে, অনেক সময় ছোটোবেলা আমরা সেটা ফান করতাম। বিষয়টা এরকম হওয়া যাবে না। তো এই জন্য আমাদেরকে বারবার এটাকে রিপিট করতে হবে। তো এই জন্য অ্যাকুরেট হচ্ছে যে ট্রু ভ্যালুতে আসা, এবং প্রিসিশন মনে হচ্ছে যে
প্রত্যেকবারই আমি সেম ভ্যালুতে আসতে পারি, কাছাকাছি ভ্যালুতে, ক্লোজ ভ্যালুতে আসতে পারি, সেইটাকে আমি একসাথে প্রিসিশন বলছি। প্রিসিশন ইজ ইকুয়াল টু হাউ ক্লোজ দ্য মেজারমেন্ট টু ইচ আদার, যে আমি 5টা ডাটা নিয়েছি, 5বার তীর মেরেছি, যে প্রত্যেকটাই আমার প্রিসাইজড, একটা একদম কাছাকাছি। এখন যদি আমি এই উদাহরণটা দেখি, যে অ্যাকিউরেসি অ্যান্ড প্রিসিশন, সেন্টার থেকে এই ডাটাগুলো অনেক দূরে, কিন্তু সবগুলো ডাটা একই জায়গায়, একই পয়েন্টে, একই কাছাকাছি। যদিও এই ডাটাটা প্রিসাইজ, কিন্তু এটা অ্যাকুরেট না, এই সেন্টারে নেই। আবার যদি এখানে দেখি যে এটা অ্যাকিউরেসি, মানে হচ্ছে সেন্টারের মধ্যে আছে, 10-এর পাশাপাশি আছে, কিন্তু কখনো হচ্ছে 10.2, আবার কখনো হচ্ছে 9.7 এরকম। কিন্তু এই 1টা 2টা 3টা 4টা 5টা ডাটা কিন্তু একজন থেকে আরেকজনের দূরে দূরে, যেমন এখানে 5টা ডাটা একটার উপর একটা ওভারল্যাপ করেছে। কিন্তু এই ক্ষেত্রে আমি বলছি যে প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার আমি একই পয়েন্টে হিট করতে পারছি না, যদিও সেন্টারের কাছাকাছি এবং সেন্টারে, তাহলে এইটাকে আমি অ্যাকুরেট বলতে পারি, কিন্তু প্রিসাইজ অথবা প্রিসিশন আমি মেনটেন করতে পারিনি। অ্যাট দ্য সেম টাইম এটা টার্গেট সেন্টারেও নেই, আবার সবগুলো ডাটা কাছাকাছিও নেই, তাহলে এটা অ্যাকুরেটও না, আবার প্রিসাইজও না। এই দুটো হচ্ছে মূলত কনসেপ্ট। তো এখন হাই অ্যাকুরেসি মিনস লো সিস্টেমিক এরর। সিস্টেমিক এরর মানে হচ্ছে বায়াস, লো বায়াস, যে বায়াস, এখানে বায়াসনেস কম। লো সিস্টেমিক এরর, পুরো সিস্টেম থেকে যে এরর হওয়ার কথা ছিল মেজারমেন্ট অথবা ইনস্ট্রুমেন্ট ইউজ করার কারণে, অথবা আমার মেথড যেটা আমি ফলো করছি সেইটার কারণে যদি আমার এরর হতে পারে, কিন্তু যখন আমি দেখব যে হাই অ্যাকুরেট ভ্যালু পাচ্ছি, হাইলি অ্যাকুরেট ডাটা আমি পাচ্ছি, তার মানে হচ্ছে আমার পুরো সিস্টেম থেকে যে এরর আসার কথা সেটা ভেরি লো, হুইচ ইজ ভেরি ভেরি গুড। অ্যান্ড হাই প্রিসিশন মিনস লো র্যান্ডম এরর, ভেরিয়েবিলিটি, যে অনেক সময় আছে মনের অজান্তে যে এরর হয়, যে আমি জানিও না, এটা আমার ইন্টেনশনাল না, তো সেইটা যদি প্রিসাইজ হয়, তার মানে হচ্ছে যে যদিও ডাটাটা অ্যাকুরেট না, কিন্তু হয়তো কোনো এক জায়গায় মেশিনের একটা প্যারামিটার আমার রং সেট করা আছে, যে কারণে ডাটাটা মানে ট্রু ডাটার কাছাকাছি আসছে না। হয়তো বা আমি কথার কথা যে ব্যালেন্সে ওয়েট করব 10 কেজি, কিন্তু আমি যখন ব্যালেন্সটাকে টিয়ার করার সময় ওইখানে আমি অলরেডি 0.5 কেজি অলরেডি মিস্টেক করে রেখেছি, কিন্তু এখন আমি যতবারই 10 কেজি মাপি, তাহলে এই 0.5 এরর প্রত্যেকবারে আসবে, যদিও ডাটাটা প্রিসাইজ, প্রত্যেকবারই সেম ওজন করতে পারছি, কিন্তু যেহেতু সিস্টেমেটিক্যালি আমার এখানে প্রবলেম হয়েছে, তো র্যান্ডম এরর মানে হচ্ছে র্যান্ডম এরর হবে, কিন্তু আলটিমেটলি এটা প্রিসাইজ হলেও ডাটাটা আলটিমেটলি অ্যাকুরেট না। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে রিপ্রডিউসিবিলিটি অ্যান্ড রিপিটেবিলিটি। রিপ্রডিউস মানে আমি বারবার প্রডিউস করতে পারছি, রিপিট মানে হচ্ছে এই ডাটাটা আমি না, অন্য কেউ সেম ওয়েতে রিপিট করতে পারছে কিনা। আর একটু ব্রেকডাউন করবো, একটু কনফিউজিং এই কথার মধ্যে। তো যাই হোক, যদি আমি বলি যে বোথ ফল আন্ডার দ্য আমব্রেলা অফ রিলায়েবিলিটি, রিপ্রডিউসিবিলিটি অ্যান্ড রিপিটেবিলিটি, অবশ্যই এই দুইটা মিলে আসলে রিলায়েবিলিটিকে এনশিওর করে, বাট দে ডিফার বেসড অন দি কন্ডিশন অফ দ্য টেস্ট, যে তারা আসলে কখনো আমি কাউকে রিপ্রডিউসিবিলিটি বলতেছি, আবার কখনো বলতেছি রিপিটেবিলিটি, এটা দুইটা সিচুয়েশনে। চলুন আমরা দেখি সেটা কি। রিপিটেবিলিটি মানে হচ্ছে দে কনসিস্টেন্ট, যে আমি একই ইনস্ট্রুমেন্ট মেজার, সেম ইকুইপমেন্ট মেজার করে যদি আমি কোনো বারবার সেম ল্যাব অথবা সেম রিসার্চার সেম প্রোটোকল মেনটেন করে যদি আমি কোনো ডাটা বারবার সেম পাই, অ্যান্ড ইট টেস্ট দ্য স্টেবিলিটি অফ সেম পাই, তখন আমি একই রেজাল্ট পাচ্ছি, রিপিট করতে পারছি, কনসিস্টেন্ট রেজাল্ট পাচ্ছি, তখন আমি তাকে বলছি রিপিটেবিলিটি। যেমন কথার কথা হচ্ছে যে আমি হয়তো লাইক ক্লোনিং, একটা পার্টিকুলার ক্লোনিংয়ের মাধ্যমে, অথবা আমি যদি ধরি, আই এম নট শিওর যে এটা একটু বুঝতে কতটা সহজ হবে, যে আমি প্রোটিনকে পিউরিফাই করার জন্য কখনো দুইটা ক্রোমাটোগ্রাফিক মেথড ইউজ করতে পারি। একটা ক্রোমাটোগ্রাফিকের মেথড নাম হচ্ছে মেটাল অ্যাফিনিটি, আরেকটা ক্রোমাটোগ্রাফিক মেথডের নাম হচ্ছে আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি, ফর এক্সাম্পল বলছি। তাহলে রিপিটেবিলিটি মানে হচ্ছে যে মেটাল অ্যাফিনিটি ক্রোমাটোগ্রাফি দিয়ে আমি যতবারই প্রোটিন পিউরিফাই করি, প্রত্যেকবারই আমার হচ্ছে 90% পিওর প্রোটিন আমি পাচ্ছি,
এবং আমি সেম ল্যাবে সেম প্রোটোকল ইউজ করে সেম ইকুইপমেন্ট সেম স্টাইল ইউজ করে আমি সেটাকে করছি। তার মানে হচ্ছে যে আমার এই ডাটাটা রিপিটেবল, দ্য টেস্ট দ্য স্টেবিলিটি অফ দ্য স্পেসিফিক মেজারমেন্ট সেট আপ, এই ডাটাটা হচ্ছে রিপিটেবল। এখন ওই যে রিপ্রডিউসিবিলিটি বলছি, যে এই ক্ষেত্রে আমি হয়তো ডিফারেন্ট মেথড ইউজ করলাম, যেমন শুরুতে বললাম যে মেটাল অ্যাফিনিটি ক্রোমাটোগ্রাফি, আবার আমি বলেছি যে আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফিও আমি পিউরিফিকেশনের জন্য ইউজ করতে পারি। তাহলে আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি দিয়ে আমি যখন আবার আরেকটা মেথড ফলো করে পিউরিফাই করব সেম প্রোটিনকে, সেই ক্ষেত্রে যদি আমি আবার 90% পিউরিটি পাই, যেটা আমি প্রথম ক্ষেত্রে পেয়েছিলাম, তাহলে আমি সেটাকে রিপ্রডিউসিবল ডাটা বলবো। Like the consistency of results when different researcher use different equipment or method. অন্য আরেকজন কেউ এই সেম প্রোটিন স্যাম্পলকে নিয়ে আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি দিয়ে পিউরিফাই করবে এবং সে 90% পিওর প্রোটিন পাচ্ছে, যেটা মেটাল অ্যাফিনিটি ক্রোমাটোগ্রাফিক টেকনিক ইউজ করে পাওয়া গিয়েছিল, তাহলে আমরা তাদেরকে বলবো রিপ্রডিউসিবল। রিপ্রডিউসিবল মানে হচ্ছে এটা রোবাস্টনেস শো করে ফাইন্ডিং ইটসেলফ। কারণ হচ্ছে যে এটা আমি কথার কথা যদি এমন হয় যে আমি একটা রিসার্চ করেছি বাংলাদেশে বসে, তো সেই রিসার্চটা যদি আমি ইউনিভার্সাল সবার ক্ষেত্রেই এটা ইউনিক ফ্যাক্ট হিসাবে ট্রুথ হিসাবে আমি যদি প্রেজেন্ট করতে চাই, তাহলে সেম রেজাল্ট আমাকে পৃথিবীর অন্য প্রান্তে বসে যদি কেউ এই রিসার্চটা করে, এই সেম মেথড অথবা ডিফারেন্ট মেথড ফলো করে এই সেম রেজাল্টটা পায়, তখন আমি তাদেরকে বলবো রিপ্রডিউসিবিলিটি, যে অন্য জায়গায় অন্য কেউ অন্য মেথড ফলো করেও সেম রেজাল্ট পাচ্ছে। বিষয়টা অনেক সময় এরকম যে একই রাস্তা দিয়ে আমি বারবার যাচ্ছি একটা লোকেশনে, তো সেই রাস্তা দিয়ে গেলে প্রত্যেকবার আমার 10 মিনিট সময় লাগছে, তার মানে হচ্ছে রিপিটেবল। আবার সেম লোকেশনে আমি ডিফারেন্ট ওয়েতে যাব, অন্য কেউ অন্য আরেকটা গাড়ি ইউজ করবে, অন্য একটা ভেহিকেল ইউজ করবে, হয়তো সে আরেকটা রুট ফলো করবে, কিন্তু সে প্রত্যেকবারই আবার সেম লোকেশনে, হ্যাঁ ওই রুট ফলো করতে হয়তো তার সময় বেশি লাগবে, দ্যাটস নট এ প্রবলেম। ওই ডিফারেন্ট রুট ফলো করে ডিফারেন্ট যানবাহনে চড়ে সে ওই জায়গাটায় পৌঁছাবে, দ্যাটস নট এ প্রবলেম। তো ডিফারেন্ট যানবাহন তার হয়তো সময় বেশি লাগবে, তো সেইটার জন্য সে আলাদা একটা প্রোটোকল সেট করে নিয়েছে, দ্যাটস নট এ প্রবলেম। কিন্তু এই যে আলাদা প্রোটোকল ফলো করলেও সে সেম লোকেশনে সেও পৌঁছাতে পারছে, ডিফারেন্ট ভেহিকেল ইউজ করে পৌঁছাতে পারছে, সেটাকে আমরা বলছি রিপ্রডিউসিবিলিটি। আর একই ভেহিকেল একই প্রোটোকল ফলো করে বারবার একই জায়গায় পৌঁছানো, এটাকে বলছি আমি রিপিটেবিলিটি। আমার মনে হয় জিনিসটা ক্লিয়ার হয়েছে। এখন এর মধ্যে কখনো কখনো আমরা রিপ্রডিউসিবিলিটি অ্যান্ড রিপিটেবিলিটির এটার যদি আমরা রিলেশনটা দেখি, তো রিপিটেবিলিটি মানে হচ্ছে রিরান দ্য কোড অ্যান্ড গেট ডিফারেন্ট রেজাল্টস। আমি রিপিট করছি, একটা কোড বারবার রিপিট করতেছি এবং ডিফারেন্ট রেজাল্ট পাচ্ছি। আবার রিপ্রডিউসিবিলিটি মানে হচ্ছে অবটেইন দ্য সেম রেজাল্ট ইউজিং ডিফারেন্ট প্রোগ্রামস। এখন দুইটাকে একসাথে মার্জ করতে হবে আমাদের, রিরান অ্যান্ড গেট দ্য সেম রেজাল্টস। সেইটা আমি রিরান করতেছি মানে রিপিট করতেছি আর সেম রেজাল্ট পাচ্ছি, সেটা হোক দ্য সেম মেথড অথবা ডিফারেন্ট মেথড, এই দুইটাই একসাথে ওভারল্যাপ করতে হবে। আর যদি রেজাল্ট ক্যানট বি রিপিটেড নর রিপ্রডিউসড, সেটা হচ্ছে আউট অফ দ্য রিলায়েবিলিটির বাইরে, এটা রিপিটও করা যাচ্ছে না, রিপ্রডিউসও করা যাচ্ছে না। তাহলে এইটা আমাদেরকে কনসিডার করতে হবে যে বিশেষ করে ডাটা অথবা রিসার্চ মেথড ফলো করে আমরা যে রিসার্চ ডাটা পাবো, রেজাল্ট পাবো, এটা একটা ইম্পর্টেন্ট কনসিডারেশন, বিশেষ করে ডাটা রিলায়েবিলিটি, ভ্যালিডিটি অথবা ট্রাস্ট অর্ডিনেন্সের জন্য। এখন আমি এখান থেকে টেক অ্যাওয়ে মেসেজটা কী, যে আমি আসলে কি সামারাইজ করব। ইফ এ স্টাডি ইজ রিপিটেবল বাট নট রিপ্রডিউসিবল। রিপিটেবল মানে হচ্ছে আমি রিপিট করতে পারছি বাট রিপ্রডিউসিবল না। তার অর্থ হচ্ছে যে এটা শুধু আমার সাথে কনফাইন্ড, আমার ল্যাব অথবা আমার প্রোটোকল, সেটা অন্য কেউ আবার রিপ্রডিউস করতে পারছে না, তাহলে সেই ডাটাটা, সেই ফ্যাক্টটা আলটিমেটলি ইউনিভার্সাল হবে না, জেনারেলাইজড হবে না, সবার কাছে সেই ডাটাটা মানে সবার জন্য ইউজেবল হবে না, এটা আমাকে বুঝতে হবে। দ্য রেজাল্ট মাইট অনলি অ্যাপ্লাই টু দি স্পেসিফিক ল্যাব অর পিস অফ ইকুইপমেন্ট রাদার দেন বিং এ ইউনিভার্সাল সায়েন্টিফিক ট্রুথ। যেটা বললাম, রিপিটেবল হয়েছে কিন্তু রিপ্রডিউসেবল যদি না হয়, তাহলে এটা ইউনিভার্সাল সায়েন্টিফিক ট্রুথ হবে না। সেজন্য কখনো কখনো এরকম হিস্ট্রি শোনা যায় যে
যখন কোনো মানে পাবলিকেশন সম্পর্কে রিপোর্ট হয়, অনেক সময় এরকম হয় অনেক বড় বড় সায়েন্টিস্ট অথবা একাডেমিকদের বিশাল এরকম স্টোরি আছে যেগুলো আনফর্চুনেটলি স্যাড স্টোরি, যে তাদের আলটিমেটলি শেষ পর্যন্ত কেরিয়ার রুইন্ড হয়েছে। কারণ হচ্ছে যে তারা যে ডাটা রিপোর্ট করেছে সেটা অন্য কেউ পরবর্তীতে আবার রিপ্রোডিউস করার চেষ্টা করেছে তাদের ল্যাবে অথবা অন্য জায়গায়, কিন্তু সেটা আর রিপ্রোডিউস হয়নি। তো এটা নিড টু বি কেয়ারফুল, কারণ আমরা যদি এটা জানি তাহলে আমরা শুধু কেয়ারফুল হতে পারবো এবং এটার মেজার যেটা আছে সেটা নিতে পারবো। এবং এটা আমার নিজেরও একটা লাইক ইভ্যালুয়েশন ভ্যালিডেট করা আমার নিজের রিসার্চকে, যে হ্যাং অন দ্যাট আমি রিপিট করতে পারছি, কিন্তু এটা কি রিপ্রোডিউসেবল কি না, এই কোশ্চেনটা আমার নিজে একজন রিসার্চার হিসাবে আমাকে করতে হবে। কারণ আমরা জানি এথিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আমাকে মানে ইন্টিগ্রিটি মেনটেন করতে হবে, অ্যাজ ওয়েল এস ট্রান্সপারেন্সি দেখাইতে হবে। তারপরে যেটা আসছে যে ডাটাটা ভ্যালিড হতে হবে, তো ভ্যালিডিটি ইন রিসার্চ। ভ্যালিডিটি বলতে কি বুঝছি, যে ভ্যালিডিটি ইজ দ্য মোস্ট ফান্ডামেন্টাল কোয়েশ্চেন্স দ্যাট আসলে কি আমি ভ্যালিড কিনা, যে আমি যেই মেথডটা ইউজ করছি, আমি যেই প্রসেসটা ইউজ করছি, এটা কি আসলে ভ্যালিড কিনা। যেমন উদাহরণ এরকম যে আমি কেমিস্ট্রি ক্লাসে অথবা কেমিস্ট্রি এক্সামের মধ্যে তাকে যদি আমি ম্যাথমেটিক্যাল কোনো কোশ্চেন দিয়ে ভ্যালিড কোশ্চেন দিয়ে জাজ করার চেষ্টা করি, তাহলে এই কোশ্চেনটা আসলে কি ভ্যালিড, এই কোশ্চেনটা কারেক্ট, কিন্তু এটা ভ্যালিড না। কারণ হচ্ছে যে তার তো সে মাইন্ডসেট নিয়ে বসেছে কেমিস্ট্রি পরীক্ষা দিবে, আমার তার কেমিস্ট্রি নলেজ স্কিল অথবা ইন্টেলিজেন্স ইন কেমিস্ট্রি এক্সপার্টিস ইন কেমিস্ট্রি সেটা আমার যাচাই করার কথা। কিন্তু আমি সেটা যাচাই না করে যদি আমি তাকে ম্যাথস কোশ্চেন দিই অথবা আইকিউ কোশ্চেন আইকিউ রিলেটেড ইন্টেলিজেন্ট কোশ্চেন রিলেটেড কোনো চ্যালেঞ্জ দেই, তাহলে সেটা আলটিমেটলি কি ভ্যালিড হচ্ছে। অ্যাকুরেট অ্যান্ড ভ্যালিড আর ডিফারেন্ট। সেটা অ্যাকুরেট কোশ্চেন হয়তো অ্যাকুরেট হতে পারে, কিন্তু এটা ভ্যালিড কোশ্চেন না এই পার্সপেক্টিভে। তো এই জন্য আমি যেটা মেজার করছি অথবা আমি যেটা ক্লেম করছি এটা আসলে ভ্যালিড ওয়েতে মেজার করা হয়েছে কিনা, অথবা আদৌ আমার এটা মেজারমেন্টটা ভ্যালিড কিনা। যে আলটিমেটলি একটা হচ্ছে যে ওয়ে ইউজ করে ভ্যালিড কিনা, ওয়ে ইউজ করছি সেটা ভ্যালিড কিনা, আদৌ এই ওয়েটা ইউজ করা উচিত কিনা সেটাও আমাকে ভ্যালিডেট করতে হবে। যেমন এর মধ্যে যদি 3 ধরনের ভ্যালিডিটি আমাকে মানে প্র্যাকটিক্যাল সেন্সে হেল্পফুল হবে যদি আমি 3 ধরনের ভ্যালিডিটি আমি মূল্যায়ন করি। যেমন ফার্স্ট ভ্যালিডিটি হচ্ছে ইন্টারনাল ভ্যালিডিটি, যে আমাকে আসলে ইন্টারনালি আমার যে এক্সপেরিমেন্টাল ডিজাইন আছে সেটাকে আমাকে দেখতে হবে যে আসলে এটা ইন্টারনালি ভ্যালিড কিনা। দেন to extent to which the experiment design allow for a clear cause and effect conclusions। কথার কথা যে ইন্টারনাল ভ্যালিডিটি, আমি ধরে নিলাম যে আমি দেখতে চাচ্ছি যে ওয়াটার অ্যামাউন্ট অফ ওয়াটার আর হচ্ছে প্ল্যান্ট গ্রোথ এটার সাথে কোনো কোরিলেশন আছে কিনা, তাহলে দুইটা ভ্যারিয়েবল, কিন্তু এটা ছিল আমার এইম। কিন্তু আমি এই এমের সাথে কন্ট্রাডিক্ট করে আমি দেখা গেল যে ওয়াটারের পরিমাণ পুরো এক্সপেরিমেন্টটা ওয়াটারের পরিমাণ আমি কন্ট্রোল গ্রুপ অ্যাজ ওয়েল অ্যাজ এক্সপেরিমেন্টাল গ্রুপে সেম ওয়াটারের অ্যামাউন্ট দিয়েছি, কিন্তু একটা গ্রুপ থেকে আরেকটা গ্রুপ কন্ট্রোল ভেরিয়েবল, ফর এক্সাম্পল এখানে হিউমিডিটি আমি কন্ট্রোল করি নাই, কোনো একটা গ্রুপকে হিউমিডিটি বেশি ছিল, কোনো একটা গ্রুপের জন্য হিউমিডিটি কম ছিল। তার মানে হচ্ছে যে আমি যে পুরো প্রোটোকল অথবা এক্সপেরিমেন্টাল ডিজাইন করেছি এই পুরো এখানে ইন্টারনাল ভ্যালিডিটি নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ হচ্ছে যে আমি এটা কি আসলে ভ্যালিড কিনা, এইভাবে আমি কি মূল্যায়ন করতে পারি কিনা যে কন্ট্রোল ভেরিয়েবল আলটিমেটলি আসলে প্রপারলি কন্ট্রোল হয়েছে কিনা, অথবা এমন হয়েছে কিনা যে আমি যে পানিও দিচ্ছি আবার আমি ওইখানে গাছে সার অথবা ফার্টিলাইজার দিচ্ছি। তাহলে এখন এইখানে তো একটা ভ্যালিডিটি কোয়েশ্চেন আসছে যে হ্যাঁ আপনি বলছেন যে ওয়াটার থেকে এইটার গ্রোথ হয়েছে, বেশি ওয়াটার দেওয়ার কারণে আপনার প্ল্যান্টের গ্রোথ বেশি হয়েছে, কিন্তু আপনি কিছু কিছু প্ল্যান্টে তো ফার্টিলাইজারও দিয়েছেন, তাহলে আমরা কিভাবে বুঝবো যে কন্ট্রোল গ্রুপকে আপনি ফার্টিলাইজার দেননি আবার ওয়াটার দিয়েছেন সমান, কিন্তু যে এক্সপেরিমেন্টাল গ্রুপ আছে সেখানে আপনি ফার্টিলাইজারও দিয়েছেন, তাহলে আমরা কিভাবে বুঝবো আসলে যে এই যে প্ল্যান্টের গ্রোথ হয়েছে এটা কি ফার্টিলাইজারের কারণে হয়েছে নাকি ওয়াটারের কারণে হয়েছে। তাহলে এটা কি হয়ে গেল
যে ভ্যালিডিটির ইন্টারনাল ভ্যালিডিটি পুরাল এক্সপেরিমেন্টাল ডিজাইনের মধ্যেই ভ্যালিডিটির একটা প্রশ্ন চলে আসলো। আসলে আদৌ এই এক্সপেরিমেন্টটা যে ডিজাইন হয়েছে ডিজাইনটা ভ্যালিড কিনা। আমার মনে হয় এটা ঠিক হয়েছে, ক্লিয়ার হয়েছে সোফার। দেন আর পরে আসবে যে হচ্ছে এক্সটার্নাল ভ্যালিডিটি, যে ইনভেস্টিগেশনের বাইরে ডিজাইনের বাইরে যদি আমি কোনো একটা মানে সিচুয়েশন হয় সেটা আমাকে ভ্যালিডেট করতে হবে। যেমন টু এক্সটেন্ট টু হুইচ রেজাল্ট ক্যান বি জেনারেলাইজ টু আদার সেটিংস পিপল অর টাইমস। যেমন হচ্ছে যে আমি যদি একটা মানে গ্র্যাভিটেশনাল ফোর্স নিয়ে কোনো একটা এক্সপেরিমেন্ট করি, তো সেটা যদি আমি ফর এক্সাম্পল জাস্ট থিওরিটিক্যাল পার্সপেক্টিভ থেকে বলছি, আমি যদি সেটা চাঁদের মাটিতে করি তাহলে সেখানে তো গ্র্যাভিটেশনাল ফোর্স বা পৃথিবীর মাটির মধ্যে পৃথিবীর চেয়ে ডিফারেন্ট, রাইট? তাহলে আমি ওইখান থেকে একটা এক্সপেরিমেন্ট করে যদি আমি পৃথিবীতে সেই এক্সপেরিমেন্টাল রেজাল্টটা নিয়ে আসি তাহলে সেটা তো ভ্যালিড হবে না, কারণ ওইটা পৃথিবীর সাথে চাঁদের গ্র্যাভিটেশনাল ডিফারেন্স রয়েছে। তার মানে হচ্ছে এক্সটার্নাল ভ্যালিডিটিটা মেনটেন হয় নাই। যে আমি যেই লোকেশনে এই এক্সপেরিমেন্টটা করছি ইন্টারনাল প্রোটোকল এভরিথিং ওয়াজ ভ্যালিড, বাট এক্সটার্নালি যে লোকেশন এই লোকেশনটা ইজ কমপ্লিটলি ইনভ্যালিড। যে পৃথিবীর জন্য পার্সপেক্টিভে যদি কোনো রিসার্চ করতে চাই তাহলে সেটা এই গ্র্যাভিটেশনাল ফোর্স অথবা ফিল্ডের মধ্যে বাউন্ডারির মধ্যে করতে হবে। এটা মূলত হচ্ছে এক্সটার্নাল ভ্যালিডিটি। তারপরে যেটা আরেকটা হচ্ছে কনস্ট্রাক্ট ভ্যালিডিটি, ওয়েদার দ্য টেস্ট, যেমন আমি শুরুতে উদাহরণ দিয়ে শুরু করেছিলাম, দেন অ্যান আইকিউ কোশ্চেন অথবা আইকিউ টেস্ট ট্রুলি রিফ্লেক্ট দ্য থিওরিটিক্যাল কনসেপ্ট অফ ইন্টেলিজেন্স। যেমন এটার অর্থটা এরকমই যে আমি যে আইকিউ কোশ্চেনটা দিচ্ছি সেটা কি আমি যেটাকে যাচাই করার জন্য চেষ্টা করতেছি, ইন্টেলিজেন্স যাচাই করার জন্য চেষ্টা করছি এই কোশ্চেন সেট দিয়ে, আসলে এই কোশ্চেন সেটটা কি আদৌ ইন্টেলিজেন্সকে যাচাই করার জন্য মূল্যায়ন করার জন্য ভ্যালিড অথবা সুইটেবল অথবা এটা জাস্টিফাইড কোশ্চেন সেট কিনা, সেটাও কিন্তু একটা ভ্যালিডিটির প্রশ্ন। যেমন এটা আরেকটু সহজ করে বললে, যেমন কেমিস্ট্রি নলেজ মূল্যায়ন করতে চাচ্ছি কিন্তু আমি তাকে ফিজিক্সের কোশ্চেন করছি, তাহলে সেটাও কিন্তু ভ্যালিডিটির কোশ্চেন চলে আসছে, সেটাকে আমরা বলছি কনস্ট্রাক্ট ভ্যালিডিটি। ইটস টাইম টু আনসার সাম কোশ্চেন্স নাও। আমরা যা শিখেছি চলুন সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে আমার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা কোথায়। এরপরে যেটি আরেকটি ইম্পর্টেন্ট বিষয় যে বায়াস ইন রিসার্চ। বায়াস বলতে হচ্ছে পক্ষপাতিত্ব করা, ইজম করা, অনেকটা এরকম বলতে পারি আমরা। বায়াস ইন অ্যান ইন্টেনশনাল অর আনইনটেনশনাল। এখন বায়াস সবসময় যে ইন্টেনশনাল হবে আমি ইচ্ছাকৃত করব এমন নাও হতে পারে, আনইনটেনশনাল হতে পারে, বিভিন্ন লিমিটেশনসের কারণে বায়াস আসতে পারে। কখনো কখনো আমি নিজেও জানি না যে ইনস্ট্রুমেন্ট এমনভাবে রং ওয়েতে ক্যালিব্রেটেড করা আছে, সেট করা আছে প্যারামিটার, সেটা বায়াস রেজাল্ট দিচ্ছে, সবসময় একপাক্ষিক রেজাল্ট দিচ্ছে, সো সেটাও হতে পারে। তো এই জন্য যেমন যদি আমরা পড়ি যে ইনফ্লুয়েন্স অন আলটিমেটলি সেটা কি করবে, যদি বায়াস থাকে তাহলে সেটা ইনভেস্টিগেশনে এফেক্ট করবে এবং সেটা এই বায়াসনেসটা জেনারেট করতে পারে সিস্টেমেটিক এরর। যেমন কোনো একটা প্রোটোকলেই এরর ছিল অথবা কোনো একটা মেজারমেন্টে অথবা কোনো কথার কথা একটা ডাটা কনভার্সনে আমাদের একটা প্রোটোকল লেখা ছিল যে আমি আলটিমেটলি এটা মেজার করব ইঞ্চিতে, তারপরে কনভার্ট করব ইউনো হোয়াট ইজ কল লাইক সেন্টিমিটারে, তাহলে আমি 2.45 দিয়ে মাল্টিপ্লাই করার কথা ফর এক্সাম্পল, কিন্তু আমি 2.5 দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে এটা আমি জেনেও করতে পারি না জেনেও করতে পারি। তাহলে এই যে আমি নিজে পুরো সিস্টেমের মধ্যে একটা এরর অলরেডি ঢুকিয়ে দিয়েছি ক্যালকুলেশনের মধ্যে, এই ধরনের এররকে আমরা বলতেছি সিস্টেমিক এররস বাই রিসার্চার ইনটু দি স্যাম্পলিং অর টেস্ট প্রসিডিউরস অফ অ্যান এক্সপেরিমেন্ট। তো এই ধরনের ক্ষেত্র থেকেও আলটিমেটলি যে পক্ষপাত, আলটিমেটলি তো ডাটা ম্যানিপুলেট হয়ে গেল, সেটা আমি জেনে করি অথবা না জেনেও করতে পারি, কিন্তু এটাকেই মূলত আমরা রিসার্চে বায়াস বলছি। তো এখানে এই বায়াসটা কয় ধরনের হতে পারে, একটা হলো মেজারমেন্ট বায়াস, আরটা হচ্ছে যেমন সিলেকশন বায়াস, স্যাম্পলিং বায়াস অ্যান্ড রেসপন্স বায়াস। মেজারমেন্ট বায়াস, সিলেকশন বায়াস, স্যাম্পলিং বায়াস অ্যান্ড রেসপন্স বায়াস, 4 টাইপস। লেটস আনফোল্ড দিস। সো মেজারমেন্ট বায়াস হচ্ছে যে আমি যখন কোনো একটা জিনিসকে মেজার করছি, তা আমি
ইন্টেনশনালি অথবা আনইনটেনশনালি আমি বায়াসড, যে আমি কোনো একটা, যে একজন কেমিস্ট্রি স্টুডেন্ট সে কী করতেছে, যে সে একটা রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল, যেমন কোনো একটা রিয়াকশনের টাইম কতটুকু টাইম লাগছে সেইটাকে সে মেজার করবে। তো কোনো একটা রিয়াকশনের সময় সে বিশেষ করে মিক্স করা অথবা স্টায়ারিং করা সে খুব দ্রুত করলো, তাহলে হয়তো রিয়াকশনটা দ্রুত হবে। আরেকটা এক্সপেরিমেন্ট করার সময়, সেকেন্ড এক্সপেরিমেন্ট, থার্ড এক্সপেরিমেন্ট অথবা থার্ড ট্রায়ালের সময় অন্য আরেকটা রিয়াকশনকে কম্প্যারিজন করা, এই রিয়াকশন এ এবং রিয়াকশন বি। এখন তার রিয়াকশন এ সে চাচ্ছে যে দ্রুত যেন রিয়াকশনটা হয়, তখন রিয়াকশন বিতে যখন সে গেল তখন কি করলো, সে স্টায়ারিংটা করলো আস্তে আস্তে করলো, আস্তে আস্তে। তার মানে হচ্ছে তার রিয়াকশন হতে সময় লাগবে। তাহলে এইটা যে ম্যানিপুলেশনটা নিয়ে আসলাম, আলটিমেটলি আমি মেজার করছি ডাটা, কিন্তু এই মেজারমেন্টটা তো আলটিমেটলি কারেক্ট না। আমি বায়াসনেসের কারণে মেজারমেন্টটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, রিয়াকশন টাইমটাকে আমি আমার হাইপোথিসিস যেন সাপোর্ট করে সেজন্য আমি এমনভাবে ম্যানিপুলেট করলাম যে আলটিমেটলি মেজারমেন্টে ম্যানিপুলেশন হয়ে গেল, যে 12.5 সেকেন্ড হয়ে গেল, যেটা হওয়ার কথা ছিল 15 সেকেন্ড ফর এক্সাম্পল। তাহলে এই যে ইন্ট্রোডাকশন অফ বায়াস, এটাকে আমরা বলছি মেজারমেন্ট বায়াস হুইচ ইজ নট অ্যাকসেপ্টেড ইন রিসার্চ, শুড নট বি দ্য কেস ইন রিসার্চ। তারপর হচ্ছে সিলেকশন বায়াস। এখন সিলেকশন মানে হচ্ছে যে যখন কোনো আমরা পার্টিসিপেন্ট অথবা মানে কোনো একটা স্যাম্পল আমাদের লাগবে যেখানে আমরা আলটিমেটলি রিসার্চ করব। ফর এক্সাম্পল আমরা যদি ধরি যে একটা ক্লিনিক্যাল ট্রায়াল করছি, যেখানে আমরা দুই গ্রুপ পেশেন্ট থাকবে। এক গ্রুপকে আমরা কন্ট্রোল গ্রুপ বলছি, যেখানে আমরা ওষুধ দিব না, কিন্তু ওষুধের মতোই সিমিলার একটা জিনিস দিব যেটার মধ্যে আসলে কোনো মেডিসিন নাই। আর এক্সপেরিমেন্টাল গ্রুপকে আমরা একটা ওষুধ দিব যেখানে আলটিমেটলি কি আছে, ড্রাগস আছে, এটার কার্যকারিতা আমরা দেখতে চাই। তো এখন আমরা ধরেন 6 জন 12 জন ছিল অথবা 10 জন ছিল, তো 10 জনকে আমরা র্যান্ডমলি নেওয়ার কথা। কাকে আমি এক্সপেরিমেন্টাল গ্রুপে নিব, কাকে আমি কন্ট্রোল গ্রুপে নিব, সেটা ব্লাইন্ডলি ফলো করার কথা। কিন্তু সেটা না করে আমি একজন ডক্টর, আমি চুজ করলাম যে আমার ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকে আমি কন্ট্রোল গ্রুপে রাখবো, কারণ কন্ট্রোল গ্রুপে আমার কোনো মেডিকেশন দেওয়া লাগবে না। তো ফ্যামিলি মেম্বার্স তারা কন্ট্রোল গ্রুপে গেল, অথবা তারা শুধু অ্যাকচুয়াল ড্রাগ নেবে। তো এই যে আমি পক্ষপাত ওয়েতে এই যে কন্ট্রোল গ্রুপ এবং এক্সপেরিমেন্টাল গ্রুপকে ডিসাইড করলাম, এই যে ডিসাইড করার সময় সিলেক্ট করলাম, এই যে সিলেকশন আছে, এই সিলেকশনের সময় এটা একটা বায়াসনেস, এটা একটা বায়াসড অ্যাকশন। এই যে বায়াসড অ্যাকশন অথবা বায়াস সিলেকশন হলো, এইটা রিসার্চে কোনোভাবেই অ্যাকসেপ্টেড না। তো এটা আমাদেরকে কনসিডার করতে হবে, বায়াস সিলেকশন হওয়া যাবে না। তারপর স্যাম্পলিং বায়াস। স্যাম্পলিং বায়াস যখন পার্টিকুলারলি ডাটা কালেক্ট করা হয়, বিশেষ করে কোনো সার্ভে ডাটা নিয়ে কাজ করা হয়, অথবা কোনো একটা পপুলেশনের, টোটাল পপুলেশনের কোনো একটা টার্গেট পপুলেশন থেকে কিছু আমাদের স্যাম্পল নিতে হবে। তো এই স্যাম্পল নেওয়ার সময় যদি আমরা হোমোজেনিয়াস অথবা জাস্টিফাইড ওয়েতে সমস্ত পপুলেশনকে রিপ্রেজেন্ট করে, ডেমোগ্রাফিকে রিপ্রেজেন্ট করে, সেই রকম ডাটা স্যাম্পল যদি আমরা না নিই, তাহলে সেটাকে আমরা বলছি স্যাম্পলিং বায়াস। কীরকম হতে পারে, যেমন ধরেন যে একটা স্কুলে, হাই স্কুলে ইয়ার 7 থেকে 5, 6, 7, 8, 9, 10 পর্যন্ত স্টুডেন্ট আছে। তা আমরা 600 স্টুডেন্ট আছে, কিন্তু আমি ইয়ার 7 থেকে আমি কি করলাম, 50টা স্টুডেন্টের স্যাম্পল নিলাম। 5, 6 অথবা 8, 9, 10 এদের কাছ থেকে কোনো স্যাম্পল নিলাম না। তাহলে এই যে স্যাম্পলটা আমি শুধু একটা ক্লাস থেকে নিলাম, বাকি স্যাম্পল অন্য ক্লাস থেকে কোনো স্যাম্পল না নিয়ে আমি যখন তাদের হাইট অথবা অ্যাভারেজ হাইট বের করব অথবা অ্যাভারেজ ওয়েট বের করব, তাহলে এই যে স্যাম্পলিংটা হলো, টোটাল স্টুডেন্টের অ্যাভারেজ হাইট বের করার জন্য যে 50 জনের স্যাম্পল নিলাম, এই স্যাম্পলিংটা কমপ্লিটলি বায়াসড স্যাম্পল। আমার যেটা করতে হতো, 50টা স্যাম্পল নিলে আমার যেহেতু 6, 7, 8, 9, 10 5টি ক্লাস রয়েছে, তাহলে প্রত্যেক ক্লাস থেকে আমাকে র্যান্ডমলি 10 জন করে স্টুডেন্ট নেওয়ার দরকার ছিল। সেই 10 জন করে যদি নিতাম, তাহলে 5টি ক্লাস থেকে, ইয়ার থেকে আমার আলটিমেটলি 50 জন স্টুডেন্ট হতো। তাহলে সেটাকে আমি বলতে পারতাম যে স্যাম্পলিং উইদাউট বায়াস। কিন্তু এখন যেহেতু একটি ক্লাস থেকে 50
জনের ডাটা নিয়েছি, 50টি স্টুডেন্টের ডাটা নিয়েছি এবং সেটাকে অ্যাভারেজ করে আমি বলতে চাচ্ছি এটা টোটাল স্কুলের অ্যাভারেজ হাইট স্টুডেন্ট পপুলেশনের, তাহলে এই যে স্যাম্পলিং হয়েছে সেটা আলটিমেটলি বায়াস স্যাম্পলিং। আপনারা নিজেরও কোনো উদাহরণ দেখতে পারেন, বিশেষ করে পলিটিক্যাল যে সমস্ত সার্ভে হয় নির্বাচনের আগে, অনেক ক্ষেত্রে এটা নিয়ে প্রচুর ডিবেট হয়। কারণ হচ্ছে যে স্যাম্পলিং কোথা থেকে করা হয়েছে, কোন ডেমোগ্রাফিক থেকে করা হয়েছে, কিভাবে করা হয়েছে, এগুলো হচ্ছে অনেক ক্রিটিক্যাল ফ্যাক্টর আলটিমেটলি যে আমাদের সার্ভে রেজাল্ট অ্যানালাইসিস অথবা ডাটা। এই জন্য আসলে ডাটা অ্যানালাইসিস অথবা ডাটা কালেকশন, সার্ভে, রিসার্চ, ইনভেস্টিগেশন যেটা করা হয় সেটার মধ্যে স্যাম্পলিং বায়াস ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর টু প্রডিউস ভ্যালিড ডাটা। তারপর একটা যেটা হতে পারে রেসপন্স বায়াস। রেসপন্স বায়াস হচ্ছে যে আমি কখন এমন হয় যে আমি আসলে সার্ভে করছি, আমি টোটাল পপুলেশনের মধ্যে 5,000 মানুষকে আমি মানে পাবলিক পিপলকে মতামতের জন্য চিঠি দিয়েছি। এখন মতামতের জন্য চিঠি যে দিলাম সেই ক্ষেত্রে আলটিমেটলি সেটার উত্তর তো আসতে হবে, অথবা কোয়েশ্চেনিয়ার পাঠিয়েছি সেই উত্তর আমার কাছে আসতে হবে। তো এখন এই যে 500 পপুলেশনের মধ্যে অনেক ক্ষেত্রে এটা এমন হবে যে বিশেষ করে তাদের ডেমোগ্রাফি, বিহেভিয়ার, এডুকেশন, অ্যাটিটিউড অথবা সচেতনতার কারণে দেখা গেল যে যারা হয়তোবা মানে একটা পার্টিকুলার ক্লাসের, তারা হয়তো হাইলি এডুকেটেড অথবা তারা হয়তো তাদের মানিটারি মানে অ্যাচিভমেন্ট বেশি, অথবা তাদের টোটাল লাইফে 24 আওয়ার্সের যে ডে আছে তাদের ব্যস্ততা কম, তো তারাই শুধু হয়তো এই কোশ্চেনে এটা ফিল আউট করে আবার এটা জমা দিয়েছে। তাহলে এখানে যে আমার কাছে হয়তো একটা পার্টিকুলার গ্রুপের ডাটাটাই এসেছে আমাকে ভলান্টিয়ার 150 জন অথবা 100 জনের ডাটা এসেছে, কিন্তু বাকি 5,000 জনের সবাইকে হোমোজিনিয়াসলি তাদের সবার মেন্টালিটি কিন্তু এরা রিপ্রেজেন্ট করে না। কারণ হচ্ছে এদের কোনো অ্যাডভান্টেজের কারণে তারা এই সার্ভের উত্তর দিয়েছে। আর একটা খুব সিম্পল উদাহরণ যদি আমি বলি, যে আমরা অনেক সময় ইন্টারনেটে বিশেষ করে পত্রিকা অথবা অনলাইন প্ল্যাটফর্মে আমরা অনেক সার্ভে করে থাকি। তাহলে অনলাইন সার্ভের কারা উত্তর দিবে, যাদের শুধু মানে ইন্টারনেট অ্যাক্সেস আছে। হ্যাঁ, এখন যদি আমাদের রিসার্চ কোশ্চেন হয় ইন্টারনেট ইউজকারী যারা আছে, টেকনোলজি ইউজকারী যারা আছে, তাদের বিহেভিয়ার, আমরা টোটাল পপুলেশনটাই হচ্ছে ইন্টারনেট ইউজকারী, যাদের ইন্টারনেট অ্যাক্সেস রয়েছে অথবা মানে অনলাইন প্ল্যাটফর্মের অ্যাক্সেস রয়েছে, এরাই আমাদের টোটাল পপুলেশন এবং তাদের উপরে আমি কোনো রিসার্চ করতে চাই, তাহলে ঠিক আছে। কিন্তু আমি অনলাইনে একটা কোয়েশ্চেনিয়ার ছেড়ে দিলাম যেইটা দিয়ে আমি পুরো বাংলাদেশ ফর এক্সাম্পল তাদের পপুলেশনের বিহেভিয়ার জানতে চাই। তো বাংলাদেশের কত পার্সেন্ট মানুষের কাছে ইন্টারনেটের অ্যাক্সেস আছে, কত পার্সেন্ট মানুষ ইন্টারনেট অ্যাক্সেসের থাকার কারণে আলটিমেটলি এই সার্ভে লিঙ্কটা অথবা সার্ভের যে নিউজটা অথবা এটা তার কাছে পৌঁছাবে এবং তার যে টেকনিক্যাল নলেজ কতটুকু থাকবে যে সে ওইটা থেকে রেসপন্স করতে পারবে, এই কতগুলো বিষয় কিন্তু এখানে ফ্যাক্টর। তো আলটিমেটলি যখন আমি রেসপন্স পাবো তখন আমি তো আলটিমেটলি একটা পার্টিকুলার গ্রুপের রেসপন্স পাবো, সমস্ত মানুষের রিপ্রেজেন্টেটিভ রেসপন্স আমি এখানে পাবো না, ডিফারেন্ট টাইপের পিপলের রিপ্রেজেন্টেশন এখানে থাকবে না। তো এই যে রেসপন্স একটা পার্টিকুলার গ্রুপ থেকে আসলো সেইটার কারণে অবভিয়াসলি এই ডাটাটা বায়াস হয়ে গেল। এই যে বায়াস, এই ধরনের বায়াসকে আমরা বলছি রেসপন্স বায়াস, যেটা রিসার্চে অ্যাভয়েড করতে হবে। এখন কোশ্চেন আসবে যে হাউ টু মিনিমাইজ বায়াস। অবভিয়াসলি বায়াস তো আছে, থাকবে। তো টাইপস অফ বায়াসের উপর বেস করে আমরা মিনিমাইজ করতে পারি। যেমন মেজারমেন্ট বায়াস, যেমন আমরা বলেছি যে কেমিক্যাল রিয়াকশন দ্য স্টায়ারিং করা অথবা সে নাড়ানাড়ি করছে, সেইটা আমার হয়তো হিউম্যান না করে একটা অটোমেটেড একটা সিস্টেম করা যেতে পারে। যেমন ম্যাগনেটিক স্টায়ার আর একটা সেম স্পিডে দুইটাই রিয়াকশনকে আমি স্টায়ারিং করব, তাহলে এইটা থেকে আমরা হয়তো এই বায়াসটাকে থেকে আমরা ওভারকাম করতে পারি, কন্ট্রোল করতে পারি। সিলেকশন বায়াস, যেমন আমি কন্ট্রোল গ্রুপে কাকে দিব অথবা এক্সপেরিমেন্টাল গ্রুপে কাকে দিব, সেটা হলো র্যান্ডমাইজেশনের বিভিন্ন টেকনিক রয়েছে, এগুলা ডিটেলস ডাটা স্যাম্পলিং একটা সেপারেট আলোচনার দরকার আছে। যাই হোক, র্যান্ডমলি আমরা করব, কোনো হয়তো বা লটারি করে করতে পারি ফর এক্সাম্পল, যেটা কম্পিউটার ইউজ করতে পারি, যে তাদেরকে র্যান্ডম ওয়েতে আমি নিজে ডিভাইড না করে র্যান্ডমলি আমি এদেরকে ডিভাইড করলাম। তারপর হচ্ছে স্যাম্পলিংয়ের ক্ষেত্রে যেমন আমি বললাম যে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং এনশিওর দি স্যাম্পল ম্যাচ দি পপুলেশনস ডেমোগ্রাফিক।
যেমন পপুলেশন ডেমোগ্রাফি হচ্ছে যে টোটাল পপুলেশনে ধরেন বিভিন্ন এজ গ্রুপ আছে, তো আমরা যদি তাকে 5টা এজ গ্রুপে ভাগ করি, তাহলে আমি ডাটাটা স্যাম্পল যখন নিব প্রত্যেক এজ গ্রুপ থেকে পার্সেন্টেজ অনুযায়ী সেম পার্সেন্টেজের আমি পপুলেশনকে নিব। জেন্ডার যদি ধরা হয় যে প্রত্যেক জেন্ডার থেকে আমি নিব, তাহলে এটা আমি এনশিওর করব। তাহলে যদি এইভাবে আমি করি তাহলে স্যাম্পলিংটা হবে। যেমন জেন্ডার হচ্ছে মেল অথবা ফিমেল, কথার কথা মেল যেই পার্সেন্টেজ যত সংখ্যায় মেল আছে তাদের কাছ থেকে আমি 50% নিব, আমার স্যাম্পলের 50% মেল থেকে নিব, স্যাম্পলের 50% ফিমেল থেকে নিব। তাহলে এই যে জেন্ডার ইস্যু সেইটা স্যাম্পলিংয়ের যে বায়াস সেটা এখানে থাকবে না। আবার রেসপন্স বায়াস মানেই হচ্ছে যে আমার টার্গেট যে পপুলেশন আছে সেই পপুলেশনের স্যাম্পলিং যখন আমি করব তাদের কাছে আমি যে রেসপন্স চাচ্ছি অথবা যে সার্ভে রেজাল্ট পার্টিসিপেশন চাচ্ছি, তো সেটা আমাকে এনশিওর করতে হবে, যে এনকারেজ করতে হবে, অথবা কোনো কোনো ক্ষেত্রে তাদের ইন্টারনেট অ্যাক্সেস নেয়, হয়তো তার কাছে আমাকে ইন্টারনেট অ্যাক্সেস ডিভাইস নিয়ে যেতে হবে, তার কাছে গিয়ে তাকে বলতে হবে যে আপনি এখানে ডাটা ইনপুট দেন। তো এইভাবে আমাকে এটা মিনিমাইজ করতে হবে। অলরাইট, সো এই ছিল অল টুগেদার যে আমাদের আসলে credibility of data, that accuracy, precision, repeatability, reproducibility, ultimately valid data অথবা ভ্যালিডিটি ইন রিসার্চ, নট অনলি ভ্যালিড ডাটা, যে ভ্যালিড কিনা, প্রোটোকলটা ভ্যালিড কিনা, ইন্টারনাল ভ্যালিডিটি, এক্সটার্নাল ভ্যালিডিটি, অ্যাজ ওয়েল এজ লাইক দ্য পার্সপেক্টিভ, যে কনটেক্সটে আমি কোশ্চেন করছি সেটা আসলে ভ্যালিড রিসার্চ কোশ্চেন, সেটা ভ্যালিড কিনা, অ্যাজ ওয়েল এজ বায়াস কী ধরনের হতে পারে, সেগুলো নিয়ে আমরা মূলত আলোচনা করেছি। শেখার দরকার, আমরা আরেকটা জিনিস নিয়ে আলোচনা করব, যেমন সিস্টেমেটিক এরর, যে এরর কোথা থেকে আমাদের রিসার্চে আসতে পারে। সিস্টেমেটিক এরর্স, বিভিন্ন ধরনের এরর্স আমরা রিসার্চ করার সময় অথবা ইনভেস্টিগেশন করার সময় পাবো। এই এরর্সগুলোকে আমরা একটু স্ট্রাকচার্ড ওয়েতে একটু বোঝার চেষ্টা করছি। যেমন সিস্টেমেটিক এরর্স কজ মেজারমেন্ট টু ডিফার ফ্রম দেয়ার ট্রু ভ্যালু, যে আলটিমেটলি আমার পুরো সিস্টেম অথবা আলটিমেটলি পুরো প্রোটোকল অথবা পুরো ইনস্ট্রুমেন্টের মধ্যে যদি কোনো এরর বিল্ট ইন থাকে, অথবা আমি যে মেথড ফলো করে করছি এখানেই আসলে এরর আছে, তাহলে সেইটাকে আমি বলছি সিস্টেমেটিক এরর। ফর এক্সাম্পল, প্যারালক্স এরর। প্যারালক্স এররটা কি সেটা আমি এখনই বলছি। যেমন দেখেন, যখন আমরা ওয়াটার লেভেলকে আমরা জানি যে বুড়োটের মধ্যে যখন ওয়াটার থাকবে অথবা সলভেন্ট কোনো সলিউশন থাকবে, তো এরা একটা কার্ভেচার তৈরি করে। তো এখন আলটিমেটলি আমার কোথায়, যদি আমি আমার যে চোখের যে লেভেল আমি যদি নিচ থেকে দেখি, তাহলে আলটিমেটলি আমি দেখব যে এটা হচ্ছে 20.82 মিলিলিটার, যদি নিচ থেকে আড়াআড়িভাবে দেখি। আর যদি উপর থেকে নিচের দিকে দেখি তাহলে আমি এটা দেখব আলটিমেটলি 20.62 লিটার্স, রাইট। আর সেই জন্য আমাকে আলটিমেটলি এটার বটম লাইনটা দেখতে হবে প্যারালাল, মেজারমেন্ট উইথ পারফেক্ট লাইন অফ সাইট, যে এইখানে আমাকে দেখুন 20. আলটিমেটলি যে মেজারমেন্ট 20.70 মিলিলিটার। সো মেজারমেন্ট ইফ রিডিং অ্যাঙ্গেল ইজ টু হাই, এই যে হাই অ্যাঙ্গেল থেকে দেখছি এবং লো অ্যাঙ্গেল থেকে দেখছি, দুইটাই আলটিমেটলি এরর। তো আমাকে আসলে জানতে হবে যে আমার মিনিসকাস কোথায়, যে বটম লাইনটা কোথায়, অ্যাজ ওয়েল এজ লাইন অফ সাইটটা, এবং এইটা একই প্যারালাল হতে হবে। তো এইটা যেই মেজারমেন্টটা আছে এই মেজারমেন্টটা অ্যাকুরেট, কিন্তু এর বাকি দুইটি মেজারমেন্টই নট অ্যাকুরেট। তার মানে হচ্ছে যে বিকজ মাই মেজারমেন্ট স্টাইল I don't know how to follow systematically to how to measure, এটা আমার না জানার থাকার কারণে যেখান থেকে যে এররটা আসবে আইদার 20.82 or 20.62 both are errors. সো এই যে এরর আমি ইন্ট্রোডিউস করলাম এটাকে আমরা বলছি আলটিমেটলি সিস্টেমেটিক এরর। তারপরে যেটা হচ্ছে র্যান্ডম এরর, যেটা আনইনটেনশনাল, আমি জানি না অথবা যে কোনো সময় এটা হতে পারে। যে র্যান্ডম এরর এফেক্টস দি প্রিসিশন, যে র্যান্ডম এররটা প্রিসিশনকে এফেক্ট করতে পারে, অ্যান্ড মে বি প্রেজেন্ট ইন অল মেজারমেন্ট, যে র্যান্ডমলি এটা হয়েছে কিন্তু সব মেজারমেন্টেই এই এররটা হয়েছে। দিস এরর দ্য আনপ্রেডিক্টেবল ভেরিয়েশনস ইন দ্য মেজারমেন্ট প্রসেস অ্যান্ড রেজাল্ট ইন এ স্প্রেড অফ রিডিং। স্প্রেড অফ রিডিং মানে হচ্ছে প্রত্যেক রিডিং, একটা রিডিং থেকে আরেকটা রিডিং অনেক দূরে চলে যাবে। এখানে যদি আমি এটা দেখি, ওই ফিগারটা দেখলে একটু ইজিয়ার হবে। যেমন সিস্টেমেটিক এরর হচ্ছে এখানে ট্রু ভ্যালু থাকার কথা ছিল, কিন্তু আমের সমস্ত ভ্যালু এটা প্রিসাইজ, কিন্তু এই ট্রু ভ্যালু থেকে কিন্তু অনেক দূরে চলে গেল। প্রত্যেকটা মেজারমেন্টই এখানে বারবার ভুল হচ্ছে। তার মানে হচ্ছে যে আমার সবগুলো মেজারমেন্ট কাছাকাছি দেয়ার প্রিসাইজ, কিন্তু ট্রু ভ্যালু থেকে দূরে। তার মানে হচ্ছে যে আমার সিস্টেমে, প্রোটোকলে, ইনস্ট্রুমেন্টে কোথাও আমি একটা এরর রেখে দিয়েছি, যেটা এরর কিন্তু আলটিমেটলি
সব সময় এই এররটা থেকে যাচ্ছে, সেটা হচ্ছে এটা সিস্টেমেটিক এরর। ক্যালকুলেশনের সময় যেমন কনভার্সন অফ ইঞ্চ টু সেন্টিমিটার 2.45 দিয়ে মাল্টিপ্লাই করার কথা, কিন্তু আমি কোনো এক জায়গায় বসিয়ে রেখেছি 2.5, তাহলে সব ক্যালকুলেশন ভুল হবে। তো এরকম ট্রু ভ্যালু থেকে দূরে যাবে কিন্তু সব ক্যালকুলেশন একই কাছাকাছি থাকবে, প্রিসাইজ, কিন্তু তারা ভুল। তো এই জন্য সিস্টেমেটিক এরর হচ্ছে, এটাকে সিস্টেমেটিক এরর বলছি। আবার যদি আমি বলছি র্যান্ডম এরর, র্যান্ডম এরর হচ্ছে যে এটা আসলে সিস্টেমেটিক প্রবলেম না, র্যান্ডমলি আসতেছে। আমি হয়তো বা এজ এ ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার হিসেবে আমি প্রপারলি এটাকে মানে ডাটা কালেক্ট করছি না, কখনো একভাবে ফলো করছি প্রোটোকল, আবার কখনো এটাকে প্রপারলি ফলো করছি না, একটা রেজাল্ট কারেক্ট, আরেকটা রেজাল্ট এইদিকে, আরেকটা রেজাল্ট ওইদিকে, এই যে এটা এই ধরনের রেজাল্টকে আমরা বলছি র্যান্ডম এরর। এটাকে যদি আমি গ্রাফে ধরি, এটা যদি ট্রু ভ্যালু হয়, তো র্যান্ডম এরর যে কোনো কারণে হতে পারে, নট একটা সিঙ্গেল রিজনে হবে। এই যে কখন ডাটাটা এখানে আসলো, আবার এরপরে এই পাশে চলে আসলো, আবার এরপরে ওই পাশে চলে গেল, কখনো কোয়ান্টিটিতে চলে গেলো, কোয়ান্টিটি বি বেড়ে গেলো, কোয়ান্টিটি এ বেড়ে গেলো, তো এই যে র্যান্ডমলি আসছে। আর সিস্টেমেটিক এরর কিন্তু এই যে ট্রু ভ্যালু থেকে সব সময় প্যারালেলি সব সময় একই ডিস্টেন্স মেনটেন করছে। তার মানে হচ্ছে সিস্টেমে কোনো জায়গায় একটা এরর আছে। যেমন বললাম যে 2.45 দিয়ে মাল্টিপ্লাই করার কথা, কিন্তু আমি করছি 2.5 দিয়ে, তার মানে প্রত্যেক জায়গায় মেজারমেন্টটা এই 0.04-এর যেই ঘাটতি, সেটা কিন্তু প্রত্যেক মেজারমেন্টেই শো করবে। তো এটাকে আমি বলছি সিস্টেমেটিক এরর। তো এই এররটা খুব সহজে রিমুভ করা সম্ভব যখন আমি সিস্টেমকে চেক করব, ক্যালিব্রেট করব, অথবা প্রোটোকলকে রিচেক করব। আর র্যান্ডম এরর যে কোনো জায়গা থেকে আসতে পারে, সেটা সলভ করার জন্য অনেক পেশেন্ট এবং দূরদর্শিতা এজ ওয়েল এস এক্সপার্টিজের উপর নির্ভর করে। হাউ ক্লোজলি এইটা অনেক সময় ফিগার আউট করা অনেক কঠিন হতে পারে, অনেক চ্যালেঞ্জিংও হতে পারে। যাই হোক, রিসার্চ সায়েন্টিস্টদের এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে র্যান্ডম এরর সলভ করা অনেক ক্ষেত্রেই পসিবল হয়। তাহলে যদি আমরা সামারাইজ করি রিলায়েবিলিটি ভার্সাস ভ্যালিডিটি, যে এ মেজারমেন্ট ক্যান বি রিলায়েবল বাট ইনভ্যালিড। যেমন বললাম যে এটা রিলায়েবল, যেমন কেমিস্ট্রিতে আমি ফিজিক্সে কোশ্চেন করতে পারি, সেটা রিলায়েবল, অথেন্টিক, কারেক্ট কোশ্চেন হতে পারে, কিন্তু আলটিমেটলি এ মেজারমেন্টস এইটা আলটিমেটলি ভ্যালিড কোশ্চেন নাও হতে পারে, আমার এই রিলেভেন্ট না এটার সাথে। কিন্তু হাউএভার এ মেজারমেন্ট ক্যান নট বি ভ্যালিড ইফ ইট ইজ নট রিলায়েবল। যে মেজারমেন্ট যদি আমি ভ্যালিড বলতে পারবো না, কিন্তু এটা যদি রিলায়েবল না হয়, যেমন কোনো একটা ইনস্ট্রুমেন্ট সেটা রিলায়েবল না, সবসময় সে রিলায়েবল ডাটা দেয় না, সে অনেস্ট না, অথবা কোনো একটা প্রোটোকলকে রিলাই করা যায় না, সে পূর্বে তার ইন্টিগ্রিটি ঠিক নেই, তখন আমরা তাকে মানে রিলায়েবল না হলে আলটিমেটলি আমরা এটাকে ভ্যালিড হিসেবে অ্যাকসেপ্টও করবো না। মানে আমরা যদি হিউম্যান বিহেভিয়ারের ক্ষেত্রে দেখি, ফার্স্ট হচ্ছে যে আপনাকে রিলায়েবল হতে হবে, ট্রাস্টওয়ার্দি হতে হবে, অথবা অনেস্ট হতে হবে। তারপরে আপনি যাই কাজ করেন সেটা হয়তো অ্যাকসেপ্টেড হবে, কিন্তু মোর রিকগনাইজড হবে। অনেকটা এরকম যে প্রথমে তো হচ্ছে ডাটাটা রিলায়েবল হতে হবে, ট্রাস্টওয়ার্দি, রিলায়েবল, তারপরে কোয়েশ্চেন আসবে এটা ভ্যালিড কি ভ্যালিড না। তো সিস্টেমেটিক এরর এফেক্ট অ্যাকুরেসি অ্যান্ড ভ্যালিডিটি। সিস্টেমেটিক এররটা কী করে? অ্যাকুরেসি এবং ভ্যালিডিটি দুইটাকে এফেক্ট করে। পুশেস রেজাল্ট ইন ওয়ান ডাইরেকশন কনসিস্টেন্টলি মানস বায়াস। যেটা আমরা দেখছি যে সিস্টেমেটিক এরর হলে যে কোনো একদিকে হয়তো কম হচ্ছে, সবগুলো মেজারমেন্টে কম হচ্ছে, বেশি হচ্ছে, সবগুলো মেজারমেন্টে বেশি হচ্ছে। এটা হচ্ছে সিস্টেমেটিক এররের প্যাটার্ন। যদি কোনো ডাটা আমরা এরকম প্যাটার্ন দেখি, ট্রু ভ্যালু থেকে সবগুলো একই টাইপে একই প্যাটার্নে সরে যাচ্ছে, দূরে যাচ্ছে, তখন আমরা বুঝতে হবে যে কোনো জায়গায় সিস্টেমেটিক এরর হয়েছে। আর র্যান্ডম এরর আলটিমেটলি এটা র্যান্ডমলি হচ্ছে, এবং এটা প্রিসিশন এবং রিপিটেবিলিটিতে এফেক্ট করবে। ইট কোজ রেজাল্ট টু স্ক্যাটার আনপ্রেডিক্টেবলি। রেজাল্ট স্ক্যাটার হয়ে যাচ্ছে, এখান থেকে ওইখানে, ওইখান থেকে ওখানে চলে যাচ্ছে, এবং এটার আনপ্রেডিক্টেবলি মানে হচ্ছে যে এরর কোথা থেকে আসছে, রেজাল্ট কী হবে, এটা আনপ্রেডিক্টেবল করে দিচ্ছে। আলটিমেটলি এটার রিসার্চের যে রিলায়েবিলিটি, সেটা আলটিমেটলি এটা চ্যালেঞ্জ করছে। তো এই ছিল মূলত যে আমরা যদি দেখি যে সামারি, আমাদের এখানে ডাটা প্রিসিশন, ভ্যালিডিটি, রিলায়েবিলিটি, অ্যাকিউরেসি, রিপিটেবিলিটি, রিপ্রোডিউসিবিলিটি, বায়াস এবং এরর নিয়ে আমরা সোফার কথা বলেছি। যদি একটু লম্বা লেকচার হয়েছে, এখন আমরা যাচাই করে দেখব আমাদের নলেজ কতটুকু ডেভেলপ করেছে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।